হ্যালো ইউটিউব, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশনের ব্যবহার করে একটা পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন বের করা এবং তার থেকে তার টাইম পিরিয়ড, সেই মোশনটা পিরিয়ডিক মোশনের আমরা টাইম পিরিয়ড বের করব এবং টাইম পিরিয়ডের কিছু অ্যাপ্লিকেশান দেখব। তো এটা আমাদের গ্র্যাভিটেশন অধ্যায়ে আছে, তাই জন্য আমি গ্র্যাভিটেশন অধ্যায় বলার সময় বলছি। তো যাই হোক, আজকের ভিডিওতে কী কী শিখবো এবং কোন কোন টাইমে যে সেই জিনিসগুলো শিখবো সেটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে পেন্ডুলাম কি, তার আগে বলে রাখি পেন্ডুলাম দুই প্রকারের, একটা সিম্পল পেন্ডুলাম সরল দোলক, আর একটা যৌগিক দোলক বা কম্পাউন্ড পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম হচ্ছে কোনো একটা বিন্দু ভর অথবা একটা ধাতব গোলক যার আকৃতি ক্ষুদ্র, সেই ক্ষুদ্র গোলককে আমি একটা পাতলা অপ্রসার্য সুতা দিয়ে একটা শক্ত জায়গা থেকে বেঁধে দিলাম। তাহলে এই পেন্ডুলামের যে পয়েন্ট থেকে আমি বেঁধে দিয়েছি তাকে বলে পয়েন্ট অফ সাসপেনশন বা আলম্ব বিন্দু। আর এটা ধাতব পিণ্ডটা, এটা লাইট অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং। তাহলে এর দৈর্ঘ্যকে আমি এল ধরে নিচ্ছি। তো আমি এই পেন্ডুলামটাকে কিছু উচ্চতায় তুলে দিলাম অথবা কিছু কৌণিক বিস্তার দিলাম, দিয়ে ছেড়ে দিলে সেটা একটা এল ব্যাসার্ধের বৃত্তচাপ বরাবর এদিক ওদিক দুলবে। তো এই যে এদিক ওদিক দুলবে, এই মুভমেন্টটাকে আমরা পেন্ডুলামের মোশন বলি। এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। সিম্পল হারমোনিক মোশন তখন সেটা এক সরলরেখা বরাবর যে কোনো একটা সাম্যবিন্দু ইকুইলিব্রিয়াম পয়েন্টকে কেন্দ্র করে এদিক ওদিক ঘুরবে। এই রকম কোনো বৃত্তচাপ বরাবর মোশন দেখাবে না বা মুভমেন্ট হবে না। তো এই পেন্ডুলামের এই যে তুমি থিটা যে কৌণিক বিস্তারটা দিলে, এটাকে বলা হয় এই পেন্ডুলামের অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড হয় এদিকে লক্ষ্য করা যেতে পারে অথবা একই দিকে, অর্থাৎ অপর দিকে থিটা কোণে যদি থাকতো সেটাকে অ্যামপ্লিচিউড ধরা যেতে পারে। অর্থাৎ এই থিটাকে বলা হয় অ্যামপ্লিচিউড অফ মোশন। এর টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড হচ্ছে, তাহলে এর পাথটা কি, এদিক থেকে গিয়ে এইদিকে এরকম। তাহলে আমি যে কোনো একটা পয়েন্টে ধরলাম, সেই পয়েন্টে এই ববটা বা পিণ্ডটা যেদিকে যায় গিয়ে আবার এদিকে আসলো এবং গিয়ে একই পয়েন্টে উপনীত হলে যতটা সময় লাগলো এই মোশনটা দেখাতে তাকে তার টাইম পিরিয়ড বলে, অর্থাৎ তাকে এক পূর্ণদোলন বলা হয়। তুমি যদি এখান থেকে ধরো, প্রথমে ডান দিকে গেল, তারপর আবার বাঁ দিকে গেল, আবার একই পয়েন্টে এসে উপনীত হলো, তাহলে একটা পূর্ণদোলন সম্পূর্ণ করলো। তো এই একটা পূর্ণদোলন সম্পূর্ণ করতে যে সময়টা নেয় তাকে বলা হয় এক টাইম পিরিয়ড। তো এবার একক সময়ে যতবার পূর্ণদোলন সম্পন্ন করে তাকে বলা হয় এই যে পেন্ডুলাম তার ফ্রিকোয়েন্সি। তো এই পেন্ডুলামটা অভিকর্ষজ ক্ষেত্রের মধ্যে মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ আমি এই ক্ষেত্রে বায়ু মাধ্যম ধরছি না, অর্থাৎ বায়ুর মধ্যে পেন্ডুলামটা নেই। যদি থাকতো তাহলে ফ্রিকশন থাকতো একটা। তো সেই সময় কি হতো, সেই সময় যত উচ্চতা থেকে ধরে নিচ্ছে আমি এখানে গিয়ে ছেড়ে দিলাম, জিনিসটা কিন্তু উল্টো দিকে একই উচ্চতায় উঠতো না। কারণ কি, ও যখন যাচ্ছে তখন ওকে কনস্ট্যান্টলি একটা বায়ু মাধ্যম সান্দ্রতা বল দিয়ে রোধ করছে ওর গতিকে। তাই জন্য ওর এনার্জিটা ওই সান্দ্রতা বলকে পেরিয়ে আসতে সাহায্য করায় ক্ষয়ে যাবে। তার জন্য তার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে টাইমের সাথে ক্ষয়ে যেতে থাকে। এবার যেহেতু সিস্টেমের মধ্যে আমরা কোনো ফ্রিকশনাল ফোর্সকে কনসিডার করছি না, আমরা ধরছি না যে এখানে এয়ার মাধ্যম আছে, এয়ার নেই, তার জন্য এর অ্যামপ্লিটিউডটা অসীমকালের জন্য থাকবে, অর্থাৎ একই থাকবে, চেঞ্জ হবে না। আমরা যেটা ধরছি যে এই পেন্ডুলামটা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে, এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয়েছে পৃথিবীর জন্য। আচ্ছা, তাহলে চলো আগে ফিজিক্যালি জেনে নেওয়া যাক জিনিসটা কি করে কাজ করে। প্রথমে আমি পেন্ডুলামটাকে সাম্যাবস্থা থেকে এইচ উচ্চতায় তুলে দিচ্ছি। এইচ উচ্চতায় তুলে দেওয়ার জন্য একটা অভিকর্ষজ স্থিতিশক্তি থাকবে এই পয়েন্টে।
অর্থাৎ এক পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা কি ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি কত 0, কারণ ও স্থির অবস্থায় আছে এই পয়েন্টে। তাহলে টোটাল এনার্জি কত শুধু পোটেনশিয়াল এনার্জি। এবার আমি ওকে যদি ছেড়ে দিই, পৃথিবীর আকর্ষণ বলের জন্য ও নিচের দিকে জার্নি করতে শুরু করবে, অর্থাৎ যাত্রা করতে শুরু করবে, এবং যাত্রাপথে তার পোটেনশিয়াল এনার্জি কমবে, কারণ উচ্চতা কমছে। কিন্তু পোটেনশিয়াল এনার্জি এক শক্তি থেকে অন্য শক্তিতে যাবে, শক্তি কখনো ধ্বংস হয় না, সেটা কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হবে। কাইনেটিক এনার্জি তাহলে বাড়তে থাকবে, কাইনেটিক এনার্জি বাড়লে তার গতিশক্তি বাড়বে, তার ভেলোসিটি বাড়বে। তো এই সাম্যাবস্থায় যখন আসবে তখন তার পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা 0। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, টোটাল এনার্জি শুধু কাইনেটিক এনার্জি থাকবে। তো কাইনেটিক এনার্জির জন্য একটা গতিজাড্য থাকবে। তো গতিজাড্যের জন্য সাম্যাবস্থায় আসার সময় তার ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে, এবং সেই গতিজাড্যের জন্য সে পেরিয়ে অপর দিকে চলে আসবে, সে থামতে পারবে না ওই পয়েন্টে এসে। তার জন্য সে এই দিকে চলে আসে এবং একই উচ্চতায় ওঠে, এবং যত উচ্চতা বাড়ে তত তার কাইনেটিক এনার্জি কমতে থাকে, এবং এই পয়েন্টে সর্বোচ্চ পয়েন্টে একইভাবে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম থাকে, কাইনেটিক এনার্জি 0 থাকে, টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি হয়। তাহলে শক্তির এই যে রূপান্তর, এই রূপান্তরের মাধ্যমে এই জিনিসটা ঘটতে থাকে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, যেহেতু সিস্টেমে কোনো ফ্রিকশন নেই এবং কনজারভেটিভ ফিল্ডের মধ্যে আছে, তার জন্য আমার মোট যে শক্তি এই ই, সেটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয় না। অর্থাৎ ইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ই যদি ধ্রুবক হয়, তাহলে আমি যদি টাইমের সাথে পরিবর্তন বা ভেরিয়েশনটা দেখি, ডিই ডিটি করি, আমি কোনো ধ্রুবক রাশির যদি আমি ডেরিভেটিভ নিই 0 হবে। তাহলে আমি এই যে শর্তটা, এই শর্তটাকে ব্যবহার করে আমি পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন বের করব, এবং সেখান থেকে দেখব কখন পেন্ডুলামের মোশনকে আমরা সরল দোলগতির মোশনের সাথে তুলনা করতে পারি, অথবা সরল দোলকের গতির সাথে তুলনা করা যায়। সরল দোলক বলতে এই দোলকটা না, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক্যালি একটা পয়েন্টের এদিক ওদিক মুভমেন্টটা করে। আর দেরি করব না, তাহলে আমি কোনো একটা মুহূর্তে ধরে নেওয়া যাক তার সর্বোচ্চ কৌণিক বিস্তার হচ্ছে θ0। এবার পেন্ডুলামটাকে টি সময় ধরে নেওয়া গেল এই পয়েন্টে ছিল। এই পয়েন্টে যখন ছিল তখন তার উচ্চতা কত থাকবে? যদি সেটা থিটা হতো, যদি সেটা থিটা হতো তাহলে কি হতো? আগে জিনিসটাকে আঁকানো যাক, একটু বড় করে আঁকায়। ধরে নেওয়া যাক সেই সময় কোনটা ছিল থিটা। তাহলে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কত? এই সমগ্র দৈর্ঘ্যের সুতোর দৈর্ঘ্য এল, এটা 90 ডিগ্রি। তাহলে আমি এই যে এতটুকু অংশ লিখতে পারি এল কোসাইন থিটা। তাহলে এতটুকু অংশ এল মাইনাস এল কস থিটা, এল টাইমস 1 মাইনাস কস থিটা। যদি ভেলোসিটি এই পয়েন্টে থাকাকালীন ভি হয়, সেটা যেদিকেই হোক, তাহলে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি, এই উচ্চতা উঠে আছে এখান থেকে, তাহলে এম জি এইচ, এইচ মানে এল 1 মাইনাস কস থিটা। আবার আমরা কি জানি, ভি ইকুয়ালস টু সার্কুলার মোশন থেকে দেখেছিলাম আর ওমেগা। ওমেগাকে কি লেখা যেতে পারে? ডি থিটা ডিটি। আরেকটা জিনিস বলে রাখি, ফিজিক্সে এই যে ডি ডিটি অফ থিটা, একে একই জিনিস শর্টকাটে এরকমভাবে লেখা হয়। যদি এখানে ডি টু থিটা অর্থাৎ ডি টু থিটা ডি টি টু লেখা হতো, তাহলে একই জিনিস 3টা ডট দিয়ে বোঝাতাম। 4বার হলে 2টো ডট দিয়ে বোঝাতাম।
যদি 4বার হতো 4টা ডট থাকতো, 3বার হলে 3টা ডট থাকতো। তো এইভাবে বোঝানো হয়। তো এখানে আরটা কি? এটা হচ্ছে এল ব্যাসার্ধের বৃত্তচাপের অংশ, এল। তাহলে আমি ভি স্কোয়ারের বদলে বসাতে পারি এল থিটা ডট স্কোয়ার, অর্থাৎ আমাদের টোটাল এনার্জিটা কি? আমি ডান দিকেরটা মুছে দিচ্ছি, এবার ডায়াগ্রাম আমাদের আর প্রয়োজন নেই। এবার আমরা ওই কন্ডিশন ব্যবহার করব শক্তির সংরক্ষণ সূত্র থেকে, যেটা যে ডিই ডিটি আমি যদি একে আরেকবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে সব সময় সেটা শূন্য বেরোয়। তাহলে সেটা যদি করি আমার কত বেরোচ্ছে? হাফ টাইমের সাপেক্ষে এম এল স্কোয়ার, এলটা কনস্ট্যান্ট এমটা কনস্ট্যান্ট, থিটা 2 টাইমস থিটা ডট থিটা ডবল ডট প্লাস এম জি এলটা কনস্ট্যান্ট, 1টা কনস্ট্যান্ট 0, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন প্লাস সাইন থিটা, কিন্তু আমাকে থিটার সাপেক্ষে তো ডেরিভেটিভটা করতে হবে, তাহলে থিটা ডট চলে আসলো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি একটা এল কাটলো, এম কাটলো, 2 আর 2 কাটলো, থিটা ডট ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা পড়ে থাকলো থিটা ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি ওভার এল সাইন থিটা। এখানে একটু বোঝার ব্যাপার আছে। এই যে আমরা ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি যদি থিটা ডটকে সম্পূর্ণভাবে লিখতাম তাহলে কি হতো? এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় সাইন গর্ডন ইকুয়েশন। এটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলামের, সরল দোলকের পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন। সেটা কিন্তু কখনোই আমাদের সিম্পল হারমোনিক অসিলেটরের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন তার সাথে কিন্তু আইডেন্টিক্যাল না। অর্থাৎ সেটা কিন্তু ডি টু থিটা ডিটি টু ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটার সাথে কিন্তু সমান না, কারণ এখানে মাইনাস জি ওভার এল সাইন থিটা আছে আর এখানে শুধু থিটা আছে। কিন্তু তুমি যদি দেখো সাইন থিটাকে আমি থিটা লিখতে পারি, কিন্তু কখন লিখতে পারি? যখন থিটার মান খুব কম হয়। তো এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে কখন সাইন থিটাকে থিটা দিয়ে লেখা যাবে, সেটা আমার একটু চ্যানেল পেজে গিয়ে দেখে নিও। তো সাইন থিটাকে বেসিক্যালি আমি অয়েলার ইকুয়েশন দিয়ে আমি এক্সপানশান করতে পারি, সিরিজ এক্সপানশান করতে পারি। এবার থিটার মান যদি খুব কম হয়, আমরা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি থিটার মান 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি তাহলে পাই বাই 180। আবার পায়ের মান কত? 3.14 অ্যাপ্রক্সিমেটলি। তার মানে এটা 1-এর থেকে খুবই ছোট। তাহলে যদি আমি থিটার কিউব নেই তাহলে সেটা 1-এর থেকে আরও ছোট হবে। তাই জন্য আমি যখন সাইন থিটার সিরিজ এক্সপ্যানশন করব সেখানে শুধু আমি ফার্স্ট অর্ডার অফ থিটা এই টার্ম অবধি রাখবো। যদি সেটা রাখি, অর্থাৎ পেন্ডুলামটা যদি খুব কম কোণে দোলে, তার কৌণিক বিস্তার অথবা অ্যামপ্লিটিউড যদি খুব কম হয়, তাহলে আমি সাইন থিটাকে থিটা লিখতে পারি। এবং সেটা যদি লিখি, এবার কিন্তু আমি এখান থেকে লিখছি, এখান থেকে আমি সেই অ্যাপ্রক্সিমেশনটা করছি যাকে বলে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমি লিখতে পারি ডি টু থিটা ডিটি টু মাইনাস জি ওভার এল থিটা। আবার দেখো এই ইকুয়েশনটা সিম্পল হারমোনিক অসিলেটরের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন, আর এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন। কখন? যখন থিটা এর মান খুব কম হয়। আমি তাহলে এইটা আর এইটাকে তুলনা করতে পারি। তুলনা করে যেটা দেখা যাচ্ছে যে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার জি ওভার এল। আর এই ওমেগাটা কি? সেই ওমেগাটা হচ্ছে সেই যে ইকুয়েশন অফ মোশন, সেটা যদি পিরিয়ডিক হয় তার সার্কুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমি সার্কুলার ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি, আমি টাইম পিরিয়ড পাবো। তো টাইম পিরিয়ডটা কি? টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, ওমেগার মান বসাও এল ওভার জি। অর্থাৎ সরল দোলকের যে টাইম পিরিয়ড সেটা শুধুমাত্র এল, অর্থাৎ সেই সুতোর দৈর্ঘ্য এবং সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভর করে। তাহলে আমরা দেখলাম টাইম পিরিয়ডটাকে কিভাবে ডিরাইভ করা হলো।
তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2π√L/g। তো এই টাইম পিরিয়ডের বিভিন্ন ব্যবহার হয়, অর্থাৎ সরল দোলককে যদি আমি খুব একটা ছোট্ট অ্যাঙ্গেলে দোলাই, কৌণিক বিস্তার যদি কম হয়, তাহলে আমি এই টাইম পিরিয়ডকে ব্যবহার করে অনেক কাজ করতে পারি। যেমন আমার যদি সেই সরল দোলকের এল জানা থাকে এবং টাইম পিরিয়ড যদি আমি বের করি, তাহলে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ কত সেটা জানতে পারবো। এই করে আমরা ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ জানতে পারি। সেক্ষেত্রে যেটা করতে হবে, যে পরীক্ষাটা আমি হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের সুতো নিব এবং সুতো নিয়ে একই ভরের সে ধাতব পিণ্ডকে দোলাবো। মোটামুটি 20 বার 30 বার 40 বার দুলিয়ে টোটাল টাইমকে নিব, তাকে 20 বা 30 দিয়ে ভাগ করব, করে আমি টাইম পিরিয়ডটা পাবো। সেই টাইম পিরিয়ড থেকে আমি L1 এর জন্য ধরে নিচ্ছি T1 পাবো, L2 এর জন্য T2, L3 এর জন্য T3 এরকম পাবো। এরকম করে আমি জি এর মানটা বের করব, সেখানে G1 G2 G3 G4 হবে। সেখান থেকে আমি গড় যে জি অর্থাৎ অ্যাভারেজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা পাবো। আমি বলে দিচ্ছি ব্যাপারটা আরেকবার। ধরে নিচ্ছি প্রথমে L1 সুতো দেওয়া আছে, সেই L1 সুতোকে আমি যখন ধাতব পিণ্ডটা লাগিয়ে এক্সপেরিমেন্টটা করলাম, তখন আমার টাইম পিরিয়ড বেরোলো T1। 20 বার ধরে নাও পূর্ণ দোলন করলাম, 20 বারে সময় লাগলো ধরে নাও 20 সেকেন্ড। তাহলে একবার পূর্ণ দোলন করতে সময় লাগলো 1 সেকেন্ড। এরকমভাবে 20 বার পূর্ণ দোলন নিতে পারি, অথবা 30 বার নিতে পারি। যত বেশি পূর্ণ দোলনের সংখ্যা নেব, তত বেশি অ্যাকিউরেসি হবে, তত এরর বেরোনোর সম্ভাবনা কম থাকে। তাহলে আমি L1 T1 নিলাম, একইভাবে আমি L2 একটা দৈর্ঘ্যের সুতো নিলাম, সেখানে ধরে না গেল T2 হলো। একটা জিনিস এই এক্সপ্রেশন থেকেই পাওয়া যায় যে আমি যত সুতোর দৈর্ঘ্য ছোট নিব, তত আমার টাইম পিরিয়ড কিন্তু কমতে থাকবে। টাইম পিরিয়ড কমতে থাকবে বলতে ফ্রিকোয়েন্সিটা বাড়বে, অর্থাৎ সে তাড়াতাড়ি দুলবে। এরকমভাবে আমি ছোট দৈর্ঘ্যের L3 থেকে T3, অর্থাৎ মেন ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন দৈর্ঘ্যের সুতো নিয়ে বিভিন্ন টাইম পিরিয়ডগুলো বের করে নিলাম, করে নিয়ে আমি একটা চার্ট বানাবো। এদিকে থাকবে L1, এদিকে থাকবে L, এদিকে থাকবে T, আর এখানে থাকবে L/T²। সেটা আমি বের করব। বের করে আমি এখানে জিটা প্রত্যেক ক্ষেত্রে বের করব। বের করে আমি শেষে অ্যাভারেজ সেই স্থানের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা বের করতে পারবো। আচ্ছা, আমি এখানে L/T² কেন লিখলাম? আমাদের কি বের করতে হবে? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি T² করে টিটাকে এদিকে এনে করলে হচ্ছে 4π² L/T²। তাই জন্য আমি L/T²কে বের করলাম। এখান থেকে আমি জি এর মান আলাদা করে পাবো। আলটিমেটলি একটা জি এর মান বলতে গেলে আমাকে অ্যাভারেজ জি এর মানটা বলতে হবে। তো এইভাবে আমি সেই স্থানের জি এর মানটা পাবো। এখন জি এর মান আমরা কি জানি উচ্চতা ও গভীরতার সাথে কমে যায়, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো, এই প্লেলিস্টে পাবা, অথবা চ্যানেলে গিয়ে দেখে নিও। ধরে নেওয়া যাক ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় একটা খনিগর্ভ আছে, সেই স্থানের গভীরতা আমি বের করতে পারবো, অথবা আমার যদি গভীরতা জানা থাকে আমি জি প্রাইম বের করতে পারবো, অর্থাৎ সেই স্থানের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত। তো আমরা সেই স্থানের গভীরতাটা বের করার চেষ্টা করি এই সরল দোলকের ব্যবহার করে। তাহলে আমরা সরল দোলকের টাইম পিরিয়ড জানি। তার মানে টি প্রপোর্শনাল টু 1/√g। আবার আমরা কি জানি, g = gm/r², √g proportional to 1/√r, সরি √r না 1/r। তাহলে এবার r g প্রাইম বাই জি, জি প্রাইম আর, অর্থাৎ ক্যাপিটাল R মাইনাস এইচ, আর ওটা হচ্ছে ক্যাপিটাল আর ভূপৃষ্ঠে। বসিয়ে দাও এখানে টি
প্রপোর্শনাল টু অর্থাৎ টি বাই টি প্রাইম প্রপোর্শনাল টু বা প্রপোর্শনালিটি চিহ্ন উঠে গিয়ে জি বাই জি প্রাইম, যেটা আসছে সেটা হচ্ছে আর বাই আর মাইনাস এইচ, তাহলে টি প্রাইম ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস এইচ ওভার আর। তাহলে আমি সরল দোলকের সেই স্থানের টাইম পিরিয়ড ও ভূপৃষ্ঠে টাইম পিরিয়ড পেলে আমি পৃথিবীর ব্যাসার্ধ জানলে সেই স্থানের গভীরতাটা পেয়ে যাব। একইভাবে যদি আমাকে উচ্চতা বের করতে হয়, উচ্চতা বের করতে গেলে ধরে নিচ্ছি আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় চলে গেছি, তাহলে আমার টি ইকুয়ালস টু 2π√L/G থেকে আমরা পাচ্ছি টি প্রপোর্শনাল টু 1/√G, √G প্রপোর্শনাল টু 1/R, √G প্রাইম বাই √G ইকুয়ালস টু পাওয়া গেল। তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কি হবে? জি প্রাইম বাই জি, তাহলে এই উচ্চতায় অবস্থিত একটা পয়েন্টের টাইম পিরিয়ড কি হয়? কমে যায়। সেটা আমরা দেখলাম এটা দিয়ে, এবং সেই স্থানের উচ্চতা মাপতে পারবো যদি আমরা টি প্রাইম ও টি বের করতে পারি।